৬ বছরের দাম্পত্য জীবনের প্রথম একদিন আমার স্বামী ইয়াসিন আমাকে জানালো সে বিবাহ বিচ্ছেদ চায়। কারণ আমি তার জীবনের প্রথম ভালোবাসা নিশি আবারও অবিবাহিত হয়েছে। ইয়াসির বলল তাদের দুজনের মধ্যে এখনও কোনো ভবিষ্যৎ আছে কিনা সেটা তাকে জানতে হবে। আমি ভেবেছিলাম সবচেয়ে কষ্টের বিষয় হলো আমার স্বামী আমাদের পরিবারকে ছেড়ে একটি পুরনো স্মৃতি ধরে বাঁচতে চাইছে, কিন্তু আমি ভুল ছিলাম। সবচেয়ে কঠিন মুহূর্ত তখনও আসেনি। সেটা এলো যখন আমাদের 5 বছরের মেয়ে ইরা একদিন সকলের সামনে আমাকে জিজ্ঞেস করেছিল, বাবা হঠাৎ অন্য একটা বাড়ির দরকার কেন পড়ল? রবিবার বিকালে আমাদের মেয়ে ইরা রান্নাঘরের টেবিলে বসে প্রজাপতির ছবি আঁকছিল। তার কানে হেডফোন লাগানো ছিল। সে আপন মনে গুনগুন করছিল আজ কাজের উপর জোর দিয়ে বেগুনি রঙের ক্রিয়া চালিয়ে যাচ্ছিল। সে বারবার সেটার মাথা ভেঙে যাচ্ছিল, আবার সেটা ঠিক করছিল, আবার ভেঙে যাচ্ছিল। ঠিক সেই সময় ইয়াসির ফ্রিজের পাশে দাঁড়িয়ে আমাকে বলল, মায়া, তুমি কি একটু উপরে এসে আমার সঙ্গে কথা বলবে? কথাটা শুনি আমার বুকের ভেতর অজানা এক আশঙ্কা জেগে উঠেছিল। কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম, অথচ ইয়াসিরের আচরণে ছোট ছোট কিছু পরিবর্তন লক্ষ্য করলাম আমি। সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করতো না, আবার এমন দূরত্ব তৈরি করেনি যা আমার জন্য তাকে সরাসরি সন্দেহ করা যায়। শুধু মনে হতো সে যেন আমাদের কাছ থেকে ধীরে ধীরে কোথাও হারিয়ে যাচ্ছে। আগের তুলনায় অনেক বেশি ফোন দেখত, অফিস থেকে ফিরতে দেরি করত এবং সন্ধ্যায় হাঁটতে বের হলে আমাকে সঙ্গে নিয়ে যেত না। এক রাতে ঘুম ভেঙে দেখলাম সে বিছানার এক পাশে বসে পুরনো কিছু ছবি দেখছে। আমি জিজ্ঞেস করলাম, কি দেখছো? সে সঙ্গে সঙ্গে ফোনের স্ক্রিনটা বন্ধ করে নিল। সে দ্রুত বলে উঠল, কিছু না, ঘুমাও। আসলে আমার ঘুম আসছিল না। আমি তখন তাকে বিশ্বাস করেছিলাম, কারণ 6 বছরের দাম্পত্য জীবনের পর মানুষ বুঝতে শেখে প্রতিটি কারণ 6 বছরের দাম্পত্য জীবনের পর মানুষ বুঝতে শিখে প্রতিটি অস্বাভাবিক মুহূর্ত সন্দেহের কারণ হিসাবে দেখা কতটা ক্লান্তিকর। সেদিন আমি ইয়াসিরের পেছন পেছন উপরে গেলাম। সে শোবার ঘরের দরজা বন্ধ করলো, আর তখনই আমার মনে হলো কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে। কিছু কিছু অভিব্যক্তি আছে মানুষের মুখের কথা বলার আগেই আপনি সেগুলো বুঝে ফেলবেন। ইয়াসিন বিছানার এক কোণে বসে নিজের হাতের দিক তাকিয়ে রইল। আমি দাঁড়িয়েই থেকেই জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে কিছুক্ষণ চুপ করে থাকার পর ধীরে ধীরে বলল, মায়া, আমি মনে হয় আর এভাবে চালিয়ে যেতে পারছি না। আমার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। আমি জিজ্ঞেস করলাম, কিভাবে? সে আমাদের দুজনের মাঝখানের দিক স্পর্শভাবে ইঙ্গিত করে বলল, এইভাবে আমাদের এই জীবনে। আমি কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলাম, তারপর খুব ধীরে জিজ্ঞেস করলাম, তুমি কি আমাদের বিয়ের কথা বলছো? সে মাথা নাড়ালো। চোখ তখনও ইরার গুনগুন করে গান গাওয়ার নিচ থেকে গান গাওয়ার শব্দ ভেসে আসছিল। আমি ড্রেসিং টেবিলের দিক তাকালাম। সেখানে আমাদের বিয়ের ছবিটা রাখা ছিল। তার পাশেই ছিল ইরার ছোটবেলার একটা ছবি। ঘরটা ঠিক আগের মতোই ছিল, অথচ হঠাৎ মনে হলো এই ঘরে কোনো কিছুই আমার আগের মতো অর্থ নেই আমার কাছে। আমি
আমি তাকে হঠাৎ জিজ্ঞেস করলাম, কতদিন ধরে তুমি এমন অনুভব করছো? ইয়াসিন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি না। আমি সঙ্গে সঙ্গে বললাম, তার মানে তুমি জানো? সে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে বলল, কিছুদিন ধরে। আমাদের মধ্যে কখনো বড় কোনো ঝগড়া হয়নি। আমরা আলাদা থাকার কথা ভাবিনি। এমনকি গত কয়েক মাস ধরে আলাদা ঘুমানোর কোনো ঘটনাও নেই। এমনকি বিগত কয়েক মাস ধরে আমাদের আলাদা ঘরে বা আলাদা হয়ে ঘুমানোর কোনো বিগত ঘটনাও নেই। হ্যাঁ, আমাদের সমস্যা ছিল, ইয়াসিন অতিরিক্ত কাজ করত। ইরার স্কুল, সংসারের নানান কাজ এবং পরিবারের বেশিরভাগ পরিকল্পনার দায়িত্ব আমার উপর থাকায় আমি মাঝে মধ্যে বিরক্ত হতাম। ইয়াসিন মনে করত আমি অতিরিক্ত চিন্তা করি, আর আমি মনে করতাম সে ঠিক কথাগুলো এড়িয়ে যায়, যতক্ষণ না সেগুলো এক সময় বড় সমস্যা পরিণত হয়। কিন্তু মাত্র 2 রাত আগেই আমরা পিৎজা অর্ডার করে একসঙ্গে বসে খাচ্ছিলাম এবং একটি ক্রাইম ডকুমেন্ট দেখছিলাম। তার আগের সপ্তাহ সেই বাইরে যাওয়ার সময় আমাকে কপালে চুমু দিয়ে জিজ্ঞেস করেছিল, বাজার থেকে তোমার জন্য কিছু নিয়ে আসতে হবে, কী লাগবে তোমার বলো। আমি তখন বুঝতেই পারিনি যে আমাদের দাম্পত্য জীবনের শেষের কয়েকটি দিনের মধ্যে দাঁড়িয়ে আছি। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, অন্য কেউ কি আছে? ইয়াসের চোখ আমার চোখের থেকে সরে গেল। সেটা ছিল আমার প্রথম সত্যিটার অর্থ। আমি ধীরে বললাম, ইয়াসির। সে নিচের দিক তাকিয়ে বলল, বিষয়টা জটিল। জীবনের এমন একটি বিষয় যা জীবনের চেয়েও বেশি জটিল হয়ে পড়েছে। এ কথার পর কখনো ভালো কিছু আশা করিনি, আর আসবে না সেটা আমি বুঝতে পারছিলাম। আমি আবার জিজ্ঞেস করলাম, কে? ইয়াসির উঠে দাঁড়িয়ে বলল, আমি এমন কিছু করিনি যা তুমি ভাবছো। আমি উত্তর দিলাম, তাহলে আমাকে বলো আমার কিভাবে ভাবা উচিত। সে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। আমাদের বাড়ির পেছনের উঠানে, সেখান থেকেই দেখা যাচ্ছে। বেড়ার পাশে ইরার ছোট্ট প্লাস্টিকের খেলাঘরটি দাঁড়িয়ে ছিল। এক গাছের নিচে পড়েছিল ইরার খেলার সেই হলুদ বলটা। ইয়াসির আমার দিক না তাকিয়ে সেদিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, তোমার আগেও একজন ছিল আমার জীবনে। আমি প্রায় হেসে ফেলেছিলাম। তারপর বললাম, সবাই তো কাউকে না কাউকে অতীত, সবার জীবনেই তো কেউ না কেউ অতীত থাকে, কাউকে না কাউকে তো অতীত থাকতেই পারে। ইয়াসিন বলল, তুমি জানো আমি কি বলতে চাইছি? আমি জানতাম একজন নারীর নাম আমাদের বিয়ের শুরু থেকেই কোনো না কোনোভাবে আমাদের জীবনে অন্তর্ভুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছিল। সে হলো নিশা। ইয়াসিরের কলেজের প্রেম ছিল সে, তার প্রথম সত্যিকারের ভালোবাসা। 20 দশক জীবনের বেশিরভাগ সময় সে নিশার সঙ্গে সম্পর্কে ছিল। পরে কেরিয়ারের কারণে তারা আলাদা হয়ে যায়। বিভিন্ন জায়গায় চলে যাওয়ার পর ধীরে ধীরে তাদের সম্পর্ক ভেঙে যায়। ইয়াসির কখনো নিশার সম্পর্কে খারাপ কিছু বলেনি। বিষয়টা আমাকে বিরক্ত করার কথা ছিল না। আর হয়তো বছরের সত্যিটা করেনি। একবার সে তাদের বিচ্ছেদের কে বলেছিল সময়টা ঠিক ছিল না। আর একবার এক বন্ধুর বিয়েতে আবেগপ্রাপ্ত হয়ে সে বলেছিল, কখনো কখনো
আবার তার এক বন্ধুর বিয়েতে সে আবেগপ্রাপ্ত হয়ে বলেছিল, কখনো কখনো দুজন মানুষকে একে অপরের জন্য ঠিক হয়, কিন্তু জীবন তাদের মাঝে বাধা হয়ে দাঁড়ায়। আমি আমি কথাটা মনে রেখেছিলাম, কারণ তখন আমি ছিলাম তার স্ত্রী। পরের দিন সকালে সে আমার কাছে ক্ষমা চেয়ে বলেছিল, ওই কথাটার কোনো মানে নেই। নিশার পরে অন্য একজনকে বিয়ে করে নিয়েছিল, আর ইয়াসির আমাকে বিয়ে করেছিল। আমরা একসঙ্গে আমাদের জীবন গড়ে তুলেছিলাম। আমাদের মেয়ে ইরা জন্মেছিল। নিজেদের মতো করে একটি ছোট্ট সংসার সাজিয়েছিলাম। নিশা তখন আমার কাছে এমন একটি পুরনো ছবিতে পরিণত হয়েছিল, যেটা আমি ধরে নিয়েছিলাম আমাদের কারোর আর কখনো দেখা হবে না, বা কোনো কথা বলার প্রয়োজন নেই, বা কখনো কোনোভাবেই কোনো মূল্যেই দেখা হবে না। আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, নিশা? ইয়াসিন সঙ্গে সঙ্গে উত্তর দিল না। তার সেই নীরবতা আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। আমি আবার জিজ্ঞেস করলাম, নিশার কি হয়েছে? ইয়াসির বলল, আমি শুনেছি তার স্বামীর বিচ্ছেদ হয়েছে। আমি জানতে চাইলাম, কার থেকে শুনেছ? সে বলল, একজন পুরনো পরিচিত কাছ থেকে। আমি আবার জিজ্ঞেস করলাম, কবে? সে উত্তর দিল, এই বছরের শুরুতে। এই বছরের শুরুতে। কথাটা শুনতেই আমি আতঙ্কিত হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। তারপর বললাম, তার মানে তুমি কয়েক মাস ধরে অন্য একজন নারীকে নিয়ে ভাবছ? ইয়াসিন সঙ্গে সঙ্গে বলল, আমি সেটা বলিনি। আমি উত্তর দিলাম, তুমি ঠিক সেটাই বলেছ। সে কপালে 2 হাত বুলিয়ে বলল, মায়া প্লিজ। আমার গলার স্বর একটু আমি আমার গলার স্বর একটু নিচু করে বললাম, না। তুমি আমাকে উপরে ডেকে এনেছ আমাদের বিয়ে শেষ করার কথা বলতে। এখন তুমি আমাকে কথাগুলো সুন্দরভাবে বলতে পারবে, তাই না? ইয়াসির আবার বিছানার পাশে বসে পড়ল। কিছুক্ষণ পর বলল, আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা আমি তোমাকে ভালোবাসি কথাটার ভালোবাসি না কথা। ইয়াসির আবার বিছানার এক পাশে বসে পড়ল। কিছুক্ষণ পর সে বলল, আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা আমাকে এতটাই অবাক করলো বা আঘাত করলো যে আমি তোমাকে ভালোবাসি না কথাটা বললেও যেন আমি কম আঘাত পেতাম। বললাম, এখন এটা বলো না। সে বলল, কথাটা সত্যি। আমি তার দিকে তাকিয়ে বললাম, তুমি আমাকে ভালোবাসো, অথচ তুমি বিবাহ বিচ্ছেদ চাও। কারণ বহু বছর আগেই যাকে ভালোবেসেছিলে সেই নারী আবার অবিবাহিত হয়েছে। তাই বলে? ইয়াসির বলল, আমি শুধু তোমার সঙ্গে সৎ হওয়ার চেষ্টা করছি। আমি বললাম, সৎ হতে হলে তুমি আমাকে বলতে। এখন থেকে তুমি তার কথা ভাবতে শুরু করেছ। সে দরজার দিক তাকালো। আমি সঙ্গে সঙ্গে গলার স্বর আরও নিচু করে ফেললাম। এরা তখনও নিচে ছিল। আর সেই মুহূর্তেই একটি বিষয় আমার কাছে পরিষ্কার হয়ে গেল। এরপর যাই ঘটুক, তার পরিণতি শুধু আমাদের দুজনের জীবনে সীমাবদ্ধ থাকবে না। আমাদের মেয়েরও সেই পরিণতির মাধ্যমে পড়তে হবে। আমি জানালার পাশে রাখা চেয়ারটাতে বসে পড়লাম। তারপর জিজ্ঞেস করলাম, নিশা কি এসবের কিছু জানে? ইয়াসির স্তব্ধ হয়ে রইল। আবারও তার প্রতিটি নীরবতা যেন এক একটি কথা হয়ে ফুটছিল আমার সামনে গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে। আমি বললাম, সে কি জানে
তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবছ? ইয়াসির বলল, আমরা কথা বলেছি। আমার গলা শুকিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কথা কতটা কথা? সে বলল, ওরকম কিছু নয়। আমি বললাম, তার মানে কি? সে উত্তর দিল, মানে আমরা আবার যোগাযোগ করছি। আমি জিজ্ঞেস করলাম, কখন? সে বলল, কয়েক মাস আগে। কিভাবে? ইনস্টাগ্রামে। আমি স্থির হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। কয়েক মাস। সন্ধ্যাবেলা সে হাঁটতে বের হওয়া, কাউন্টারের ফোনের স্ক্রিন নিচের দিক নামিয়ে রাখা, অদ্ভুত দূরত্ব।